প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, নিয়মিত পথ চলা রবীন্দ্র চর্চা, আমাদের রবীন্দ্র যাপন। তো আজকে সেই রবীন্দ্র যাপনের আরেকটি দিন। সেই দিনটি আমরা ভাগ করে নেব আজকে সৌরভের সঙ্গে। অনেক অনেক স্বাগত জানাবো সৌরভকে। শুভ সকাল। আর সৌরভ আসা মানেই খুব ভালো গান শোনা, ওর কণ্ঠস্বর, ওর গায়কী ভীষণ অন্যরকম। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ওর গলায় একেবারে বসে। তো আসুন এরকমই ভালো কিছু গান শুনি আজকে, আর তার সঙ্গে আমি পথ চলবো ঠাকুরবাড়ি ও সত্যেন্দ্রনাথ ঠাকুর নিয়ে। আপনারা বলবেন এই অনুষ্ঠান তো আমরা আগে করেছি, ওই যে প্রতিদিন প্রতিনিয়ত নতুন দর্শক, তাই তাদের জন্য আর একবার ওই বিষয়টিকে ঝালিয়ে নেওয়া। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ, আলো, ক্যামেরা, পিসের, টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা, সঙ্গে রয়েছেন আপনারা। শুরুটা অবশ্যই সৌরভের গান দিয়ে হবে, তারপর আমরা তথ্যে এগোবো। চলো। তোমারি নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে
তোমারি নামে জীবন সাগরে জাগিল লাভরি লীলা। তোমারি নামে জীবন সাগরে জাগিল লাভরি লীলা। তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি। তোমারি নামে নয়ন মিলিল পুণ্য প্রভাতে আজি। তোমারি নামে আমরা আজকে আলোচনা করব ঠাকুরবাড়ি ও সত্যেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর গত 1 জুন যার জন্মদিন চলে গিয়েছে। 1842 খ্রিস্টাব্দের 1 জুন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম হয়। এই কথাটি আমি বলে দিই একটু। এই যে বইটির কথা আমি বলেছিলাম, প্রশান্ত কুমার পালের রবীন্দ্রনাথের জীবনী, রবি জীবনী প্রশান্ত কুমার পাল, এই বইয়ের প্রথম অধ্যায়ের 24 নম্বর পাতা থেকে শুরু হচ্ছে পঞ্চম অধ্যায়, যেটি দেবেন্দ্রনাথের উত্তর পুরুষ। এই অধ্যায়, পঞ্চম অধ্যায় দেবেন্দ্রনাথের উত্তর পুরুষ পর্বে 25 নম্বর পাতার কিছুটা অংশ এই দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ সম্পর্কে উদ্ধৃত করা হয়েছে। তার প্রথমে স্কুল বলা হয়েছে হিন্দু কলেজের স্কুল বিভাগে এবং পরে সেন্ট পল স্কুলে কিছুদিন পড়াশুনো। এপ্রিল 1957 সত্যেন্দ্রনাথ ঠাকুর হিন্দু স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত প্রথম এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং 1 বছরের জন্য বর্ধমান রাজ প্রদত্ত সিনিয়র স্কলারশিপ মাসিক 10 টাকা হিসেবে পেয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। মানে আমরা হয়তো সাধারণভাবে বলবো যে তিনি প্রথম সিভিলিয়ান লেখক, সাহিত্যিক, নারী সংগ্রামী, কিন্তু তিনি কিন্তু প্রথম স্কলারশিপ পেলেন এবং স্কলারশিপ 10 টাকা, তৎকালীন যুগে মাসিক 10 টাকা স্কলারশিপ নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। তারপরে তাকে বুঝতে হবে তিনি কতটা মেধাবী ছিলেন, এটা মাথায় রাখতে হবে। আমি একটা কথা কিন্তু বলেছিলাম গত সোমবার দিন, যে এটা আমার মনে হয়েছে, আমি জানি না আপনারা আমার সঙ্গে সবাই যে একমত হবেন তা তো নয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি ওই পরিবারে না জন্মাতেন তাহলে এই যে মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলি ঠাকুরবাড়ির মানুষজন নিয়ে, সেটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই হন কিংবা মহর্ষি দেবেন্দ্রনাথ কিংবা যেই হোক না কেন, আমরা এত আলোচনা হয়তো করতাম না, মানে জানতে পারতাম না বা আমাদের করতামও না, এত পেতাম না, এক্স্যাক্টলি এত ডিটেলসে কথা বলতাম না। মূল মানুষটা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ঠাকুরদাদা, তার বাবা, তার দাদা, ওই একটা জানার ইচ্ছের জন্যই কিন্তু এদেরকে নিয়ে আমাদের আলোচনা করা। তো সেই মানুষটিকে নিয়ে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। কেন বলবো, শুধু সত্যেন্দ্রনাথ ঠাকুর নন, তিনি এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী, এই দুটি চরিত্র কিন্তু আমাদের নারী মুক্তি আন্দোলনের পুরোধায় ছিলেন। এবং পোশাকের থেকে শুরু করে মেয়েরা যে ঘর থেকে বেরোবে, ওই চিকের আড়াল থেকে বাইরে পা রাখবে, এটা কিন্তু এই দম্পতির কৃতিত্ব আমি এটুকু মনে করি। আমরা বাঙালি নারীরা এদের কাছে ঋণী। চলে যাব গানে। হৃদয়ে ভরে দাও, দাও হে হৃদয়ে ভরে দাও, তরঙ্গ উঠে উথলিয়া সুধা সাগরে, সুধারসে মাতোয়ারা
মাতোয়ারা করে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। আমরা আলোচনা করছি ঠাকুর সত্যেন্দ্রনাথ, অর্থাৎ যিনি প্রথম ভারতীয় আইসিএস সিভিলিয়ান বলা হয়, লেখক, সাহিত্যিক এবং নারী মুক্তির আন্দোলনের পুরোধা। তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। তার জন্ম হয়েছিল 1842-এর 1 জুন, মৃত্যু হয়েছিল 1923 সালে। তার বিবাহ সংঘটিত হয় এই বইটিতে, যেটি লেখা রয়েছে অর্থাৎ রবি জীবনীতে। সেখানে বলা হচ্ছে যে সম্ভবত 1266 বঙ্গাব্দের অর্থাৎ ইংরেজি 1857 খ্রিস্টাব্দের অঘ্রাণ মাসে যশোরের নরেন্দ্রপুর গ্রাম নিবাসী অভয়াচরণ মুখোপাধ্যায় ও নিস্তারিণী দেবীর কন্যা জ্ঞানদানন্দিনী দেবীর, যার জন্ম 12ই শ্রাবণ 1257 বঙ্গাব্দ অর্থাৎ 1850-এ, তার সঙ্গে বিবাহ হয়। এবং এই যে আমি বললাম কথাটি, যে স্ত্রী স্বাধীনতা বিস্তারের এই দম্পতির ভূমিকা অনস্বীকার্য, সেটা আমি আসবো ধীরে ধীরে আলোচনায়। তো এইটুকুটুকু আলোচনা করতে করতে আমরা এগোই একটা ছোট ধারণা দেওয়া সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তোমাদের করিয়াছে জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো পবনক পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। জাগিতেছে সঙ্গপনে, তিলিত অন্তর বলে নহেরি কুলো কিনারা। কখনো বিপদে যদি ভ্রমিতে জাগে হৃদি, কখনো বিপদে যদি ভ্রমিতে জাগে হৃদি, অমনি মুখভেদি শরমে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু পবনক পথহারা।
জীবনের ধ্রুব তারা। খুব ভালো আজকে তুমি গান বেছেছো এবং প্রত্যেকটাই প্রায় প্রার্থনা সঙ্গীতের জায়গায়। হয়তো আস্তে আস্তে আমরা অন্যদিকে যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আর একটা কি টেলিফোন নেব নাকি আমি একটা বিরতি নেব, আমি একটু জানতে চাইছি, বুঝতে পারিনি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী বৈদ্য বলছি। আজকে শিল্পীর গান আমার ভীষণ ভালো লাগে, এত স্থিতধীর গান করেন, খুব ভালো লাগে। এটা খুব কম শিল্পীর মধ্যে পাওয়া যায়। তো তবে একটা কথা বলবো যে একটু আরেকটু বেশি বেশি এলে ভালো হয়। দুটো গানের অনুরোধ করি, একটা হচ্ছে প্রতিদিনও আমি হে জীবন স্বামী, আর আমি গাইতে থাকি শুধু গাইতে তোমার গান। হ্যাঁ, গাইতে তোমার গান। হ্যাঁ শ্যামলীদি, আপনি আমাদের অনুষ্ঠানের দীর্ঘদিনের দর্শক, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি রোজই শুনি, কিন্তু মাঝে মধ্যে ফোন করি। আমি জানি ফোনের ক্ষেত্রে আপনি খুব লিমিটেড, মানে সব শিল্পীর কাছে করেন না। হ্যাঁ, যাদের গান শুনতে ভালো লাগে তাদের সব সময় হয়তো পাই না, কিন্তু চেষ্টা করি। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে যে আর কি করা যায়? তো আমার করে বলার কিছু নেই, আমরা সমৃদ্ধ হই রোজ রোজ, এটাই আর কি। আর না, আমাদের যদি কোথাও কোনো জায়গায় কারেকশন করার প্রয়োজন মনে করেন যে এই জায়গাটা, নিশ্চয়ই হ্যাঁ, আমরা আপনাদের পরামর্শকে ভীষণভাবে গ্রহণযোগ্যতা দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সঙ্গে থাকবেন দিদি, ভালো থাকবেন। আসলে কি জানো, এই অনুষ্ঠানটার নামকরণেই সার্থকতা, যে প্রতিদিনের রবীন্দ্রনাথ। মানে আমরা দেখবে দৈনন্দিন জীবনে চলাপথে প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা নানানভাবে নতুনভাবে পাই। আজকে যে গানটা ধরো আমি এখানে করছি, সেই গানটা কয়েক বছর আগে আমার কাছে অন্য মানেতে ছিল, আবার হয়তো পরবর্তীকালে অন্য মানেতে এসে দাঁড়াবে। প্রতিদিনই তার নতুনভাবে সৃষ্টি, নতুনভাবে আমরা পাচ্ছি। এবং আমি তো একটা কথা বলি, রবীন্দ্রনাথের থেকে আধুনিক সুরকার কেউ নেই। সুরকার এবং গীতিকারও বটে। তবে সুরকারের ক্ষেত্রে এই কারণেই বলবো যে তাবর তাবর সুরকার যাদের নিয়ে আমরা পরবর্তী জীবনে কথা বলি, তারা কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের সুর দ্বারা ইমপ্রেসড। কথাটা আমি বলি ইমপ্রেসড, তার মানে তাদের গানের মধ্যে রবীন্দ্রনাথের গানের সুরের প্রভাব মারাত্মকভাবে পাওয়া যায়। আগে যদি কোনোদিন সম্ভব হয় সেরকম একটা অনুষ্ঠান করবো, যে আর ডি বর্মনের গানে কিভাবে রবীন্দ্রনাথ এসেছেন। আর ডি বর্মনের গানে প্রচুরভাবে এসেছেন। এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির প্রান্তে আমরা ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। ঠিক একই কথা বলছিলাম যেটা বিরতির আগে আমরা বলছিলাম, একটি গানের আগে, যে প্রাসঙ্গিকতা নিয়ে। আমি এটাই বলছিলাম, এর আগের দিনও বলেছিলাম যে কত লোক তো কত কাজ করে গেছেন সেই সময়টাকে কেন্দ্র করে। কজনকে নিয়ে আমরা আলোচনা করি? একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরিবারের মানুষজন আমাদের কাছে আসেন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। তিনি হচ্ছেন জীবনের ধ্রুবতারা, ঠাকুরবাড়িরও ধ্রুবতারা তিনি, আর আমাদের বাঙালিদের জীবনেরও ধ্রুবতারাই তিনি হয়তো বলেছেন অন্য বা ঈশ্বরকে ধ্রুবতারা, কিন্তু আমাদের কাছে উনিই ধ্রুবতারা। পথ দেখিয়ে নিয়ে চলেছেন, তাই না? ধ্রুবতারা তো নাবিকদের পথ দেখায়, তো আমরাও সেই পথ দেখছি। আমাদের জীবনের তরুণীকে তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সঙ্গে সৌরভ রয়েছে। বিরতির পর আবার নতুন করে একটা শুরু। মুক্ত ছন্দের একটা গান শোনা। বিমল আনন্দে জাগরে, বিমল আনন্দে জাগরে, মগন সুধা বিমল আনন্দে
হৃদয় উদয়া চলে দেখো রে চাহি হৃদয় উদয়া চলে দেখো রে চাহি প্রথম পরম প্রথম পরম জ্যোতিরা বিমল আনন্দে জাগরে মগন হও সুধা বিমল আনন্দে জাগরে এই শুরুটাও কি ভালো হলো সৌরভ, সত্যি তাই। শ্যামলীদি ঠিক কথা বলেছেন, মাঝে মাঝে তোমার দেখা পাওয়া যায়, এত এক নাগারে কেন নয়। এটা আপনারাই বলবেন, ওদেরকে আমরা অনুরোধ করি, ব্যস্ততার জন্য সময় হয়তো দিয়ে উঠতে পারে না। ঠিক ঠিক। তবে হ্যাঁ, মাসে একদিন বা দুদিন তো তোমার দেখা পাওয়া যেতেই পারে, চেষ্টা করো। নিশ্চয়ই নিশ্চয়ই। ব্যস্ত মানুষেরা তো। আমি ছিলাম সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনায়, তবে এটাও ঠিক না, রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে যেমন আলোচনা হয়তো তাদের নিয়ে আমরা কম করতাম, কিন্তু না করলে অনেক কিছু নাও জানতে পারতাম। যেমন তিনি প্রথম আইসিএস হয়েছিলেন, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানি তিনি ঠাকুরবাড়ির প্রথা ভেঙেছিলেন, স্ত্রীকে নিয়ে বিলেতে গিয়েছিলেন। মহর্ষি কিন্তু একদম চাননি, মহর্ষি একটু কনজারভেটিভ ছিলেন, কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিলেতে যান, যেটা ঠাকুরবাড়ির নিয়মের বাইরে। স্ত্রীকে শুধু নিয়ে যাননি তা নয়, নিয়ে গেছেন তা নয়, স্ত্রীকে নিয়ে প্রথম তিনি গড়ের মাঠে হাওয়া খেতে বেরিয়েছিলেন। স্ত্রী প্রথম পালকিতে না চড়ে সদর দরজা দিয়ে হেঁটে বেরিয়েছিল। ঠাকুরবাড়ির কোনো মহিলা সদরবাড়ির অন্দরমহল থেকে সদর দরজা অবধি হেঁটে, সদর দরজা দিয়ে হেঁটে উঠে গাড়িতে চড়েছে, এটা নিয়ম বহির্ভূত। পালকি করে একেবারে অন্দরমহলের সামনে থেকে পালকিতে উঠতেন মহিলারা, এমনকি গঙ্গা স্নানটাও পালকি ডুবিয়ে করানো হতো। বাইরে বাইরে বেরোবে না মহিলারা। সেখানে দাঁড়িয়ে সত্যেন্দ্রনাথের সাপোর্ট না থাকলে তিনি নিশ্চয়ই জ্ঞানদানন্দিনী এই সাহস দেখাতে পারতেন না, এটা আমার মনে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রায়পুর থেকে ববিতা বোস বলছিলাম। রায়পুর? রায়পুর। আচ্ছা, বলুন। আপনাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের আমি প্রতিদিনের দর্শক, মানে শ্রোতা। আজকে প্রোগ্রাম খুব ভালো লাগছে। আর একটা গানের রিকোয়েস্ট ছিল আমার, সুখে আমায় রাখবে কেন, এই গানটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ সঙ্গীত ছাড়া অন্য কোনো গান শোনার জায়গায় নয় আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান। রবীন্দ্রনাথেরই গান বলেছি আমি, তা বলছি বললেন না, রাখো আমার কোলে, আপনি বললেন না রবীন্দ্রসঙ্গীত, তাই আমি বললাম যে রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য কোনো গান এখানে হয় না। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, আমরা গানেই যাই, চলে যাই। আচ্ছা, আরেকজন বন্ধু আছেন সম্ভবত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার।
সুপ্রভাত। আমি দিলীপ মিশ্র বলছি চেতলা থেকে। বলুন। হ্যাঁ, নমস্কার। আপনাদের চ্যানেলকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই ধরনের এত ভালো অনুষ্ঠান করেন প্রত্যেকটা দিন, আর আপনার সঞ্চালনা তো ভীষণ ভালো, অনেক কিছু নতুন করে আবার জানতেও পারি। যাই হোক, আমি একটু শিল্পীর কাছে যাই। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। নমস্কার, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি যে গান দিয়ে শুরু করলেন বিমল, এই গানটা তো যারা প্রতিষ্ঠা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তারাও এই গানগুলোকে অ্যাভয়েড করে যান, কিন্তু এই গানগুলোকে কিন্তু সমস্ত মানুষের সামনে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনাদেরই, এবং সেটা আপনি আজকে উদাহরণ রাখলেন। আমি বিশেষ কোনো অনুরোধ করবো না, কারণ আপনি বিভিন্ন ধরনের গান সাজিয়ে এনেছেন, সেইভাবেই গান করুন। আর এই ধরনের গানগুলোকে আরো বেশি করে যাতে লোকে শুনতে পারে, সেই চেষ্টাটা আপনি যেটা করছেন আমার খুব ভালো লাগলো। সেই সঙ্গে সঙ্গে সিটিভিএনকে আবার ধন্যবাদ জানিয়ে আমি অনেক ধন্যবাদ দাদা আপনাকে। সঙ্গে থাকুন, আবার একটু গানেই যাই, চলে যাই। লাগলো মানে ওনার কথা, মানে এখন দেখবে মানে অনুষ্ঠান বা যে কোনো, ধর আমরা এখন স্টেজে লাইভ শোতে যাই বা টিভি প্রোগ্রাম, সব মানে কিছু কমন গানের মধ্যেই আমি বলছি আমারও পরানো যাহা চাই, একদম শ্রাবণ, তারা ও যে মানে না মানে ও যে মানে না মানে, আমি কোন গান কি ছোট করছি না, সব গানই সুন্দর, সব গানই ভালো, সখী ভাবনা কাহারে বলে। কিন্তু মানে আরো যে কত ভালো ভালো গান আছে সেই গান কিন্তু অনেক লোক জানতেই পারে না, আর মানে গাওয়ার সেই চেষ্টাটাও নেই, মানে ইচ্ছাটাও প্রকাশ করে না। মানে সিনেমাতেও যে রবীন্দ্রনাথের গানের ব্যবহার সঠিকভাবে করা, ওই তরুণ মজুমদার চলে গেছেন, আর জানি না আগামী দিনে কিভাবে হবে না কি, কারণ তরুণ মজুমদার খুব ভালো ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে, ঠিক মানে সিকোয়েন্স অনুযায়ী এত সুন্দর প্রপার সিকুয়েলে উনি কিন্তু ব্যবহার করেছিলেন। চলো গানে যাই। রাত্রি সেজি থায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি সেজি থায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি সেজি থায় মিশে সদায় কালোয় মিলে গেছে অধার আলোয়, সেখানে সদায় কালোয় মিলে গেছে অধার আলোয়, সেখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি সেজি থায় মিশে নিতলু নীল নীরব মাঝে বাজলু গভীর বাণী, নিকষিতে উঠল ফুটে সোনার রেখা।
রেখাখানি নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষিতে উঠল ফুটে সোনার রেখাখানি মুখের পানে তাকাতে যায় দেখে দেখে দেখতে না পায় মুখের পানে তাকাতে যায় দেখে দেখে দেখতে না পায় স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদে আকুল ধারে রাত্রি সে যেথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি সে যেথায় মিশে। এটা আমার সঙ্গে কেন হয় আমি জানি না, হয়তো আপনাদের অনেকের সঙ্গেই হয়, বাট আমার সঙ্গে ঘটনাটা ঘটে। প্রতিদিন সকালে উঠে যখন ছাদে যাই, আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আমার 4 পেয়ে বাচ্চাদেরকে নিয়ে আমার ছাদে যেতে হয়, ওই প্রথম কাজ ওটা। আর গিয়েই আমি সূর্যের খোঁজ করি, কোনোদিন দেখা পাই কোনোদিন দেখা পাই না, আজকে দেখা পাইনি। কিন্তু একটা রবীন্দ্রনাথের গান আমার মাথার মধ্যে ঠিক চলে আসে এবং সেই গানটি ওই সারাদিন ধরে ওই গানটি কিন্তু থাকে। একদম একদম এটা হয়। কিন্তু আমি যখনই আসি অনুষ্ঠানে, যেদিন যে গানটা আমার মাথায় আসে সেই গানটা এসে দেখি শিল্পী গাইছেন, সে হয় শুরুতে নয় মাঝে নয় শেষে, এটা আমার সঙ্গে ঘটে। আজকে এই গানটা বিশেষ করে এই জায়গাটা খুব ভাবছিলাম, নিতল নীল নীরব মাঝে, এই যে জায়গাটা এত টান ছিল, আমি কীভাবে আমি অবাক হলাম যখন তুমি গানটা বললে যে আমি গাইবো। এটা আমার সঙ্গে ঘটে, এটা ক্লিক করে যাওয়া বলে। তো আসি ঠাকুর সত্যেন্দ্রনাথ, যে কথাটি আমি বলছিলাম, বিয়ে তো হলো, সন্তান তাদের 2টি, যদিও একটি সন্তান হয়ে মারা যায়, সুরেন্দ্রনাথ এবং ইন্দিরা দেবী। পরবর্তীতে তিনি ইন্দিরা দেবী চৌধুরী রানী, 2 কৃতি সন্তানের জনক হন এই সত্যেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ তিনি এবং জ্ঞানদানন্দিনী। সত্যেন্দ্রনাথ কলেজ জীবনেই ব্রাহ্ম সমাজের সঙ্গে জড়িত ছিলেন এবং 1861 সালে কেশবচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগরে ব্রাহ্ম ধর্ম প্রচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং 1864 সালে তিনি যখন ICS হয়ে দেশে ফিরলেন, তারপরে 1865 সালে আহমেদাবাদের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ও ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি কর্মজীবনে প্রবেশ করলেন। তার পেশাগত জীবনের অধিকাংশ সময় কেটেছিল পশ্চিম ভারতে এবং শেষ পর্যায়ে সাতারা জেলার সেশন জজের পদ থেকে অবসর নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ ও স্বদেশানুরাগ উদ্দীপ্ত করার লক্ষ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর 1867 সালের 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন কলকাতার বেলগাছিয়ায় হিন্দু মেলার প্রবর্তন করেন এবং হিন্দু মেলার 2য় অধিবেশনে জাতীয় ভাবধারায় তার রচিত দেশাত্মবোধক গান মিলে সবে ভারত সন্তান বহুল প্রশংসিত হয়। ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে মহর্ষির অন্যান্য সন্তানদের মধ্যে সত্যেন্দ্রনাথ কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে উঠতে পারেননি, খানিকটা তিনি হয়তো চানওনি, কিন্তু আমরা দেখে থাকি যে দ্বিজেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর মহর্ষিকে এই ব্যাপারে ব্রাহ্ম সমাজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি সাহায্য করেছিলেন। তো আসবো আলোচনায় তোমার গানের হাত ধরে। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে নিশিদিন মেশে দেখছো মোরে
ফোঁটা হবে ফাঁকি আমারে কি করি রইলে বাকি আগুনের কুসুম ফোঁটা হবে ফাঁকি আমারে একটি করে রইলে বাকি সেদিনে ধন্য হবে তারার মালা তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা সেদিনে ধন্য হবে তারার মালা তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা আমার আধারটুকু ঘুচলে পরে তুমি যে আছো আকাশ ভরে নিশিদিন মিশে দেখছো মোরে তুমি যে আছো আকাশ ভরে। আচ্ছা, একটা কথা আশিস দা লিখেছেন আমাকে একটা মেসেজ, জাস্ট দেখলাম যে আমরা নাকি শিল্পীদেরকে ফোর্স করি, শিল্পীরা এরকম বলেন, আমরা নাকি শিল্পীদেরকে ফোর্স করি বহুশ্রুত গান শোনানোর জন্য। তুমি তো এসছো, সত্যি কথা। না। তুমি যদি মনে করো যে কখনোই হ্যাঁ নয়। তোমাদের কাছে কি আমরা বলি কি কি গান গাইবে, এই কখনোই এই না, গান, তোমার গানের লিস্ট যদি আমরা হাতে পাই, হ্যাঁ গানটা আমরা চাই শিল্পীদের কাছ থেকে। কেন হ্যাঁ। জানেন? ওদের জন্য, যারা আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, ওদের তো একটা মেন্টাল প্রিপারেশন দরকার যে শিল্পী কোন গান গাইছেন, স্কেল এবং কোন গান, মানে একটা ভাবতে হয় বাজনাটা, বা যিনি তবলা বাজাচ্ছেন তার তো ওই অনুযায়ী তবলা বাঁধতে হয়। এবার একটা প্রোগ্রামে যদি একটা গানের তবলার পরে আরেকটা গানের তবলা বাঁধতে হয়, তাহলে তো সময়টা ওখানেই চলে যাবে। ঠিক সেই কারণেই আমরা গানটা চাই যে কি কি গান গাইছো। এবার শিল্পী শ্রুত গান দেবেন কি অশ্রুত গান দেবেন কি বহুশ্রুত গান দেবেন কি সেটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ শিল্পীর উপরে। বিশ্বাস করুন, আমি একদম অন ক্যামেরা লাইভ অনুষ্ঠানে বসে বলছি, সিটিভিএন একেডি প্লাস কোনোদিন শিল্পীকে বলে না যে তুমি খুব কমন গান গাও। বিশ্বাস করুন, আমরা বলি না। এমনকি আমি কদিন আগের কথা বলছি, নজরুলের অনুষ্ঠান যখন করলাম প্রেম ও বিদ্রোহের 126, আমি নিজে এসে আপত্তি করেছি যে কবিতা হয়েছে জাতের নামে বজ্জাতি, তার পরের দিন গানটা হয়েছে, তার পরের দিন আবার ওই গানটা হচ্ছে, যখন আমি নিজে এসে তার পরের দিন বলেছি আজকে থেকে অন্তত আগামী 15 দিন জাতের নামে বজ্জাতি শুনবো না আমরা, মানে আমি নিজে বলেছি। সুতরাং আমরা কখনোই শিল্পীর কাছে বলি না শ্রুত গান গাইতে হবে, বহুশ্রুত গান গাইতে হবে। এটা সম্পূর্ণ শিল্পীর উপর নির্ভর করে। শ্রাবণীদি সেদিনকে এসেছিলেন গান গাইতে, আমাদের রবি মাসে কবির কথায় বলেন, আমি যে কি আরাম পেলাম এখানে গান গেয়ে। যে গানগুলো সবসময় গাইতে পারি না সেই গান আমরা এখানে গাইতে পাচ্ছি। এই কথার থেকে বড় প্রাপ্তি তো আমার মনে হয় না আমাদের আর কিছু আছে। শ্রাবণী সেনের মতো শিল্পী, যিনি রবীন্দ্রনাথের গানের ভান্ডার এবং তিনি সব জায়গায় ভীষণ জনপ্রিয়, তিনি বলছেন যে আমাদের এখানে এসে তিনি যে গান মঞ্চে সবসময় গাইতে পারেন না, তিনি গান গেয়ে আরাম পেয়েছেন। আমরাও তাই আলোচনা করছিলাম। আমার মনে হয় আশিস দা, আপনাদেরকে যারা বলেন, হয়তো কোনো শিল্পী আপনাকে বলেছেন, দয়া করে তাদের নামগুলো একটু আমাদেরকে পার্সোনালি জানাবেন, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা তাদের ক্ষেত্রে স্ট্রিক্টলি বলবো স্বল্পশ্রুত বা অশ্রুত গান গাইতে হবে। এটা আমি আপনাকে অনুরোধ করলাম। দেখো দিদি, আমরা যে স্বল্পশ্রুত অশ্রুত বলে কোনো ব্যাপার নেই, গান সব করে। হ্যাঁ, এবার কোনো টপিকের ওপর কিছু থাকলেই সেখানে হয়তো সেই গানটি চলে আসছে, বা আমাদেরও তো ইচ্ছা করে যে যেটা বহুশ্রুত গান সেটা গাইতে, সেটা গাই। সব ধরনের মিশিয়েই তো আমরা গান রাখি, কিন্তু তাও চেষ্টা করি যে যেগুলো হয়তো সচরাচর গাওয়া হয় না, গাইতে পারি না সব জায়গায়, সেটা আমরা এখানে গাওয়ার জন্য পরের গানে যাই। হ্যাঁ, নূতন প্রাণ
দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ সব কর দূর নবীন আনন্দে বিষাদ সব কর দূর নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ সব কর দূর নবীন আনন্দে বিষাদ সব কর দূর নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ। আজকে আমরা প্রাণ ভরে গানই শুনছি এবং সৌরভ সত্যি আমাদেরকে এত সমৃদ্ধ করছে অনেক গানে। ধন্যবাদ, অনেক একটা ধন্যবাদ। টেলিফোন নিয়ে নি। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি রিঙ্কি বণিক, রিঙ্কি বণিক, কোথা থেকে ফোন করেছেন? শিলচর থেকে বলছি। শিলচর, আসাম, বলুন। হ্যাঁ, আমি তো অনুষ্ঠান দেখি অনেক বছর থেকে। এই যে আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। ধন্যবাদ, বলুন। আমি রোজ চালিয়ে কাজ করি আর কি, ঘরেই পড়াশোনা করি, কাজ করি, সব করি, টিভি চালিয়ে চালিয়ে। ধন্যবাদ, বলুন। আজকের অনুষ্ঠানটা তো খুবই ভালো লাগে। আর কয়েকদিন আগে যে নজরুলের প্রোগ্রাম হয়েছিল এটাও দেখেছি। আমি তো রোজ সকালে চালাই। ভালো অভ্যেস এটা, বলুন। হ্যাঁ, খুব ভালো অভ্যেস। কোনো গানের অনুরোধ আছে? আপনাকে তো টিভিতে সবসময়ই দেখি দিদি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি সঙ্গে থাকুন, আমি তো আপনাদের জন্যই অনুষ্ঠানগুলো করি। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। সম্ভবত এখন সময় হয়ে গেছে একটা বিরতির। আমরা একদম বিরতির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। একটা বিরতি নিয়ে আমরা ফিরছি। সঙ্গে থাকুন, শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, তাই সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্র চাপন আমাদের, আর সঙ্গে আজকে সৌরভ রয়েছেন। সৌরভ থাকা মানেই বেশ ভালো একটা সকাল। তো সৌরভ, গান দিয়ে আবার শুরু হোক, আর সঙ্গে তো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা তো রয়েছেন। চলে যাই গান। একটা প্রেম পর্যায়ে গান শোনে। আহা, পিয়ানোর সঙ্গে।
বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। কিসের লাগে সদাই জাগে, কাহার কাছে কি ধন মাগে। কিসের লাগে সদাই জাগে, কাহার কাছে কি ধন মাগে। তাকাই কেন পথের পানে, আমি জানি মনই জানি কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে। সকাল সাজে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে। সকাল সাজে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে। বাজায় কে যে কিসের তানে, আমি জানি মনই জানি কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। যেহেতু এটা শেষ পর্ব, আমাকেও সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকু তথ্য আমি পেয়েছি সেইগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। যে তাঁর দেশাত্মবোধক গান, তার রচিত যে মিলে সবে ভারত সন্তান ভীষণভাবে প্রশংসিত হয়েছিল হিন্দু মেলায়। 1897 খ্রিস্টাব্দে তিনি নাটোরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের 10ম অধিবেশনে সভাপতিত্ব করেন এই ব্রাহ্ম সমাজের। 1900 সাল এবং 1901 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদে এই পরিষদে তাঁর সভাপতি নিযুক্ত হয়েছিলেন। 1906 সালে আদি ব্রাহ্ম সমাজের আচার্য এবং 1907 সালে তার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের সঙ্গে একই সঙ্গে আচার্য ও সভাপতি তিনি নির্বাচিত হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর দেশের উন্নয়নে, সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আমি একটু আগেই বলেছিলাম যে স্ত্রী স্বাধীনতায় তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি স্ত্রী স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং এই চেতনা থেকেই সত্যেন্দ্রনাথ ঠাকুর তার পত্নী জ্ঞানদানন্দিনীকে বিলাতে নিয়ে গিয়ে পাশ্চাত্য মহিলাদের আদর্শে গড়ে তুলেছিলেন এবং তাঁর সহযোগিতায় জ্ঞানদানন্দিনী দেবী গৃহে পর্দা প্রথা ভাঙতে সক্ষম হয়েছিল। এই কাজটা তো সহজ ছিল না। শাশুড়ি ঠাকুরন সারদা দেবী এবং শ্বশুর মশাই মহর্ষি দেবেন্দ্রনাথের বিরাগ ভাজন হয়েছিলেন জ্ঞানদানন্দিনী, সমালোচিত হয়েছিলেন সংসারের অন্যান্য নারীদের কাছ থেকে, কিন্তু কাজটা তিনি করেছিলেন স্বামীর সহযোগিতায়।
তো আপনারা আমাদের পিছনে ঠাকুরবাড়ির অলিন্দগুলো দেখছেন, একবার ভাবুন তো ওই অলিন্দের ভেতর দিয়ে এই মানুষগুলো হেঁটে বেরিয়েছেন, কাজকর্ম করেছেন এই বাড়ির ভেতর দিয়ে, তাই ভালো মানে ভাবলেই কিরকম একটা গায়ে কাঁটা দিচ্ছে যে তাদেরকে আমরা আলোচনা করছি। চলো গানে যাই। একটু ভিন্ন স্বাদের একটি গান গাই, প্রকৃতি পর্যায়ে একটা গান গাই। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, একটু ওরকম গান গাই। আজ আকাশের মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে, আজ আকাশের মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে, সারা আমার বুকের মাঝে ঝড়ু ঝড়ু বাজে, আজ আকাশে মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে। দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরে প্রাচীন বেদনা আছে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ু ঝড়ু বাজে, আজ আকাশে মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে। আধার বাতায়নি একলা আমার কানা কানি ওই আকাশের শনে, আধার বাতায়নি একলা আমার কানা কানি ওই আকাশের শনে, ম্লানু স্মৃতির বাকি যত পল্লব মর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ু ঝড়ু বাজে, আজ আকাশে মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ু ঝড়ু বাজে, আজ আকাশে মুনির কথা ঝড়ু ঝড়ু বাজে। চলে আসি সত্যেন্দ্রনাথ ঠাকুরের আলোচনাতে। সেটি হচ্ছে যে মহিলাদের আদর্শে তিনি গড়ে তুললেন তার স্ত্রীকে। তার সহযোগিতায় জ্ঞানদানন্দিনী দেবী গৃহে পর্দা প্রথা ভাঙতে সক্ষম হলেন এবং ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম বড়লাটের আমন্ত্রণে গভর্নমেন্ট হাউসে উপস্থিত হন জ্ঞানদানন্দিনী দেবী, প্রথম মহিলা। সত্যেন্দ্রনাথের লেখক সত্তাও কিন্তু
ভীষণভাবে উল্লেখযোগ্য। তিনি 9টি বাংলা এবং 3টি ইংরেজি গ্রন্থ রচনা করেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুশীলা, বীরসিংহ নাটক, মুম্বাই চিত্র, নবরত্নমালা, স্ত্রী স্বাধীনতা, বৌদ্ধ ধর্ম, আমার বাল্যকথা, বোম্বাই প্রয়াস, ভারতবর্ষ ইংরেজ, রাজা রামমোহন রায় ইত্যাদি বিশেষভাবে খ্যাতি অর্জন করে। এছাড়াও তাঁর কৃত তিলকের ভগবদ্গীতা ভাষ্য, কালিদাসের মেঘদূত এবং তুকারামের অভঙ্গের অনুবাদও বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন মানুষ কতটা কৃতি দেখো, লেখাপড়ায় স্কলারশিপে প্রেসিডেন্সিতে পড়া, তারপরে আইসিএস, প্রথম আইসিএস, মানে সেই সময় তিনি যখন আইসিএস হলেন, প্রথম ভারতীয় আইসিএস, সেই সময় তো ইংরেজরা ছাড়া কেউ পরীক্ষা দিতে পারতো না। সে বছরই প্রথম অন্য বর্ণের মানুষ, অন্য মানে ইংরেজ বাদ দিয়ে সিভিল মানে ভারতবর্ষের মানুষ যারা নেটিভ তারা সুযোগ পেয়েছিলেন। এবং তিনি তার বন্ধু উমেশচন্দ্রের সঙ্গে গিয়েছিলেন, কিন্তু উমেশচন্দ্র কৃতকার্য হতে পারেননি, তিনি কিন্তু কৃতকার্য হয়ে ফিরেছিলেন। যদিও ফেরাটা খুব একটা সুখের হয়নি, বাবা মানতে পারেননি যেহেতু স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর একদিন জ্ঞানদানন্দিনী দেবীকে নিয়ে যখন আলোচনা করব তখন এই আলোচনাগুলো আবার ঘুরে ফিরে আসবে। চলে যাই গানে। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না তার মূল্যের পরিমাণ জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ রজনীগন্ধা চরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না মরুমে আমার পেয়েছো তোমার নাম, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ বিদায় নেবার সময় এবার হল প্রসন্ন বিদায় নেবার সময় এবার হল প্রসন্ন মধুর মরণে পূর্ণ করিয়া
সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো তার গোপন ব্যথা নীরব রাত্রি আজিও বসে আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ। পাশ থেকে অভিজিৎ বলছে এবারে প্রহরী ও গো প্রহরী, একেবারে সেই এখন না এই পর্বটা শেষের পর্ব, তো আরেকটু গানে থাকি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি শিলচর আসাম থেকে শ্রেয়া দাশগুপ্ত বলছি। বলুন। অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, আমি রোজই দেখি এবং বিভিন্ন ধরনের যে বিষয় নিয়ে আলোচনা হয় সেটা খুবই ভালো লাগে, অনেক কিছু জানতেও পারি। মানে আমি কিছু কিছু পড়াশোনা করেছি এবং আপনার মানে আপনার যে বিষয় নিয়ে যে গবেষণা এবং সে নিয়ে যে বলা এবং সেটা খুবই ভালো লাগে এবং আজকে শিল্পীর গানটা খুবই ভালো লাগছে। আজকে একটা অনুরোধ রাখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। দাদা, বিপুল তরঙ্গরে গানটা আমার খুব প্রিয়, যদি হয় সম্ভব হয় তো খুব ভালো লাগবে। আচ্ছা, দেখছি, সঙ্গে থাকুন। এবার একটু 10 মিনিট সময় আছে, হয়তো আর দুটো গান আমরা খুব ভালো করে শুনতে পারবো। চলে যাই গানে, দুটো বা তিনটেও হয়ে যেতে পারে। আসলে এই শেষ পর্বের দিকে যে গানগুলো গেছে বেশিরভাগ সবই প্রায় অনুরোধের গান। উনিও বললেন বিপুল তরঙ্গ, তার আগে শ্যামলীদি বলছেন প্রতিদিনে আমি। সব অনুরোধ তো রাখা সম্ভব হবে না। যাদের অনুরোধ রাখতে পারলাম না, মার্জনা করবেন। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই শোনাবো। কোনটা করবো বলো? করে যাই, নাকি সময় তো নেই অত। প্রতিদিন এই জীবন স্বামী, প্রতিদিন এই জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি এই জীবন স্বামী, করি জোর করো এ ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি এই জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে।
আরো আপারো আকাশের তলে বিজনে বিরলে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াও তোমারি সম্মুখে প্রতিদিন আমি এ জীবন স্বামী। এই মানুষটি, আজকে আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলছিলাম, তিনি বেশ কিছু ব্রহ্মসঙ্গীত রচনা করেন, দেশাত্মবোধক গানও রচনা করেন। 1923 সালের 9 জানুয়ারি তিনি পরলোক গমন করেন। কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা, তিনি কতটা উদার মানসিকতা ছিলেন সেই ঘটনাটি আপনাদের সঙ্গে ভাগ করি, তারপরে একদম শেষ গানে যাব। আমরা শেষ গানে যাব। তো যেটা বলবো যে আর একটা কথা আমি সংশোধন করি, আমি বলছিলাম তার বন্ধুর নামটি ভুল করে বলেছি, উমেশচন্দ্র রায়, মনমোহন ঘোষ, যিনি তার সঙ্গে গিয়েছিলেন আইসিএস হতে কিন্তু পারেননি, ব্যারিস্টার হয়ে ফিরে আসেন। তো এই মনমোহন ঘোষকে তিনি তার স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বাড়ির অন্দরমহলে নিয়ে গিয়ে, একেবারে তার নিজের শোবার ঘরে, যে ঘটনাটি ঠাকুর বাড়ির প্রথা বিরুদ্ধ। তো এতটাই উদার তিনি ছিলেন। তো চলো শেষ গান। সৌরভ, তোমার কাছ থেকে বিদায় নেবো। তোমার শেষ গান শুনতে শুনতে খুব ভালো থেকো, আবার এসো। আর ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎকে, মৃগাঙ্ককে এবং বিক্রমকে, শব্দ হলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে জানিয়ে সৌরভের শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। দিন আপনাদের খুব ভালো কাটুক, ভালো থাকুন আপনারা। পূজা পর্যায়ে গান দিয়ে শেষ করছি অনুষ্ঠান। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির
বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।